ওকে, তো হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কমপ্লিট করেছিলাম আপনাদের লিটারারি ক্রিটিসিজম সাবজেক্টের টিএস এলিয়টের হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পার্টস। আজকে আমরা শুরু করছি হচ্ছে এডওয়ার্ড সাইডের লেখা একটা টেক্সট ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। ওকে, তো সংক্ষেপে আমি একটু ধারণা দিচ্ছি যেখানে টপিকটা আসলে কি নিয়ে। তো বলছে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, বেশ সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদ। আমরা মনে করি এই দুটো জিনিস আলাদা, বাট এই এডওয়ার্ড সাইড দেখা যাচ্ছে দুইটার সাথে অনেক গভীর সম্পর্ক আছে। মানে ওনার মেইন কনসেপ্ট হচ্ছে এখানে এমন যে আমরা মনে করি, মানে আমরা যারা এই ওয়েস্টার্নারদের বাইরে যারা আছি আর কি, ওকে, মানে ওটাকে কি বলে সম্ভবত আহ প্রতীচ্য আর কি, ওকে। মানে আমরা বলি যে একটা হচ্ছে ওয়েস্টার্নার মানে পশ্চিমা সংস্কৃতি, আর আমরা হচ্ছে বাকি যারা আছে। আমাদের কনসেপ্ট হচ্ছে কালচার আর ইম্পেরিয়ালিজম দুটো আলাদা জিনিস, বাট পশ্চিমাদের কাছে কনসেপ্ট দুটো এক। তো তারা কালচারের মাধ্যমে সাম্রাজ্যবাদকে প্রমোট করছে, এটাই এডওয়ার্ড সেড বোঝাতে চেয়েছে এখানে, ওকে। তো ফার্স্টে অ্যাবাউট অথর সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা একটু জানি। আপনার চাইলে এগুলো হচ্ছে যখন পার্ট এ লিখবেন তখন এখানে অ্যাড করতে পারেন, সরি পার্ট সি এর ইন্ট্রোডাকশন দিবেন তখন সেখানে অ্যাড করতে পারেন। যে এডওয়ার্ড সাইড ইন ফুল এডওয়ার্ড ওয়াডিসাই, তার পুরো নাম আছে এডওয়ার্ড ওয়াডিসাই। তো উনি জন্মগ্রহণ করেন কোথায়? জেরুজালেমে। কত সাল? 1935 সালে 1 নভেম্বর, এবং মারা যান 2003 সালে 25 সেপ্টেম্বর। এবং উনি কিন্তু ফিলিস্তিনে জন্মগ্রহণ করলেও সিটিজেন ছিলেন হচ্ছে নিউ ইয়র্ক বা মানে একটা আমেরিকার, কারণ ওনার বাবা হচ্ছে আমেরিকার আর্মির একজন সদস্য ছিলেন। এটাই যে এখানে লেখা আছে, বর্ন ইন ম্যান্ডেটরি প্লেসিন, হি ওয়াজ সিটিজেন অফ দ্য ইউনাইটেড স্টেটস বাই ওয়ে অফ হিজ ফাদার ইউএস আর্মি। But the said who examined literature in light of social cultural politics and was an outspoken proponent of the political rights of the Palestinian people and the creation of an independent Palestine state। যিনি সবসময় এটা চাইতো যে ফিলিস্তিন যেন স্বাধীনতা লাভ করে, বা কথা তাদের আলাদা একটা রাজ্য চাইতো বা আলাদা একটা রাষ্ট্র চাইতো আর কি, ওকে। মানে এক কথায় উনি খ্রিস্টান হওয়া সত্ত্বেও যথেষ্ট অবদান রাখার চেষ্টা করছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য। বলছে হিজ বুকস অ্যাবাউট দ্য মিডল ইস্ট ইনক্লুড, এবং উনি সেই আরাবিয়ান কান্ট্রি গুলো নিয়ে যে সমস্ত বইগুলো লিখছে, যেমন এখানে আছে যে দ্য কোয়েশ্চেন অফ ফিলিস্তিন, কভারিং ইসলাম, হাউ দ্য মিডিয়া এন্ড দ্য এক্সপার্টস ডিটারমাইন হাউ উই সি দ্য রেস্ট অফ দ্য, মানে হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের কনসেপ্ট কেমন এবং পশ্চিমা মিডিয়াগুলো কিভাবে রিপ্রেজেন্ট করে সেটাকে আসলে। এবার the politics of disposition, peace and its discontents, essays on Palestine in the Middle East peace process. Among his other notable books are The War, The Text and the Critic, Nationalism, Colonialism and Literature, Years and Decolonization and Culture and Imperialism, Orientalism, etc. এবং লাস্টে বলছে his autobiography, মানে তার আত্মজীবনীমূলক বই কোনটা? আউট অফ প্লেস। এখানে সে কোনটা ডেসক্রাইব করছে? পশ্চিমের সংস্কৃতি এবং তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে তার যে মিথস্ক্রিয়া, এটা সেখানে রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশনে, মানে ইন্ট্রোডাকশন বলতে তার নিজস্ব সম্পর্কে যে ইনফরমেশনটা, ওকে। আচ্ছা, এরপরে বলছে ব্যাকগ্রাউন্ড, মানে এই টেক্সটটা আসলে কি নিয়ে লেখা, খুব সংক্ষিপ্ত আকারে লেখা আছে যে কালচার এন্ড ইম্পেরিয়ালিজম ইজ এ নন ফিকশন বুক। এটা কি? একটা নন ফিকশন বা রিয়েলিস্টিক বেসড একটা বই। ইন 1993, সরি, পাবলিশড ইন 1990, এবং এটা 1993 সালে পাবলিশ করে বাই এ প্যালেস্টিনিয়ান আমেরিকান অথর। যে উনি হচ্ছে ফিলিস্তিনে জন্মগ্রহণ করা একজন আমেরিকান লেখক and academic এডওয়ার্ড সাইড। উনি লিখছে আর কি। তো originating from a series of lecture that Said delivered in 1985 and 1986 in different universities। যে উনি এই বইটা যে লিখছে, তো এটা কিসের আঙ্গিকে লিখছে? 1985 থেকে 86 সালে উনি আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মানে ইংল্যান্ড আর কি, এখানকার বিভিন্ন ইউনিভার্সিটি অনেকগুলো লেকচার দেয়। সত্য উনি সেই লেকচার গুলাই সংযোজন করে এই বইটা উনি পাবলিশ করছেন আর কি, ওকে। এটা বলছে actually culture and imperialism is an expansion of the ideas set out in his ground breaking earlier work Orientalism। মানে ওনার যে ওরিয়েন্টালিজম নামে একটা বই আছে, এখানে উনি মধ্য প্রাচ্য বা অ্যারাবিয়ান কান্ট্রিতে আমেরিকার ডোমিনেশন নিয়ে লিখছে। তো উনি ভাবলো শুধুমাত্র আমেরিকা তো অ্যারাবিয়ান কান্ট্রির ডোমিনেশন রাখে নাই, বিশ্বের অন্যান্য দেশেও তাদের ডোমিনেশন আছে। লাইক এই যে এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে হচ্ছে আমেরিকান অনেক বেশি মানে ইন্টারফেয়ার করতেছে আর কি, ওকে। তার মানে আমেরিকানদের ডোমিনেশনটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে না, মধ্যপ্রাচ্যের বাইরেও আছে। তো এইটা এই যে আমেরিকার ডোমিনেশন বা পশ্চিমা কান্ট্রির যে ডোমিনেশন, এটাকে আরো পূর্ণভাবে রিপ্রেজেন্ট করার জন্য আরো একটা বই লিখছে, সেটা হচ্ছে কালচার এন্ড ইম্পেরিয়ালিজম। মানে ওরিয়েন্টালিজমটা হচ্ছে শুধু মধ্য প্রাচ্যে পশ্চিমাদের ডোমিনেশন নিয়ে, আর কালচার ইম্পেরিয়ালিজম হচ্ছে সারা ওয়ার্ল্ডে সেই পশ্চিমাদের ডোমিনেশন নিয়ে আর কি। এবং ওই বইয়েরই একটা অংশ হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচার এন্ড ইম্পেরিয়ালিজম, যেটা আমাদের টেক্সটে আছে। তো বলছে হি আর্গুস দ্যাট দ্য প্রজেক্ট অফ ইম্পেরিয়ালিজম undergoes virtually every interaction between the ওয়েস্ট and the rest of the world। মানে এখানে হচ্ছে পশ্চিমারা টোটাল ওয়ার্ল্ডের লোকজনেরা, মানে লোকজনদের কিভাবে দেখে বা ওয়ার্ল্ডের লোকজনের সাথে তাদের সম্পর্কটা কেমন, সেটাই এখানে আসলে যৌক্তিক ভাবে উপস্থাপন করছে। হি ইজ স্পেশালি কনসার্নড উইথ দ্য নভেল অ্যান্ড আদার লিটারি কালচারাল প্রোডাক্ট। যে উনি আসলে এখানে এটা দেখানোর চেষ্টা করছে যে আমরা যেটাকে সংস্কৃতির অংশ বলে লাইক যে সাহিত্যকর্ম,
এইগুলাকে আমরা বলি সংস্কৃতির অংশ, বাট পশ্চিমারা এটার দ্বারাই সাম্রাজ্যবাদকে বা ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজমটাকে তারা প্রমোট করছে। সে বলছে স্পেশালি কনসার্ট উইথ দ্য নোবেল অ্যান্ড আদার লিটারি কালচারাল প্রোডাক্ট রিভিলিং দ্য প্রসেস অফ কলোনিয়ালিজম আর অ্যাকচুয়ালি ইন্টিমেটলি কানেক্টেড টু ইট। যে আমরা এই কালচার এবং ইম্পেরিয়ালিজমকে বলি আলাদা বিষয়, বাট পশ্চিমারা সেটা বলেনি। পশ্চিমাদের কনসেপ্ট ছিল সম্পূর্ণ যে দুটো জিনিস একই, একটা দ্বারা তার একটাকে হচ্ছে ইমপ্রুভ করছে বা প্রমোট করছে। এইটি আসলে এই টেক্সটের মধ্যে এডওয়ার্ডস দেখানোর চেষ্টা করছে যে দেখো ডিফারেন্সটা আসলে কোথায় বা তারা কোনটার দ্বারা কোন সূক্ষ্ম কাজটা তারা হাতিয়ে নিয়েছে আসলে। ওকে, এরপর বাংলা সামারি আছে, এটা আপনারা হচ্ছে আমাদের যে হ্যান্ডনোট বই আছে ওখানে পাবেন, এখান থেকে পড়ে নিন, বা যারা ভিডিওটা আপনারা দেখতেছেন বা আপনার কাছে হ্যান্ডনোট বই নেই তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন আর কি। ওকে, আচ্ছা ওকে, আমি ইংলিশ সামারিটা লাইন বাই লাইন হচ্ছে বুঝিয়ে দিচ্ছি, ওয়েট করুন। আচ্ছা ওকে, তো এবার আমরা সামারিটা শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল ইন চ্যাপ্টার 1 ওভারল্যাপিং টেরিটরিজ ইন্টারউইনিং হিস্টোরিজ। ফার্স্ট চ্যাপ্টারটার নাম কি? ওভারল্যাপিং টেরিটরিজ ইন্টারউইনিং হিস্টোরিজ, হুইচ কনসিস্ট অফ 5 পার্টস। এই ফার্স্ট চ্যাপ্টারের মোট 5টা অংশ আছে। তো এখানে সাইদ কোনটা নিয়ে ডিসকাস করছে? যে সাইদ ডিসকাসেস দ্য ইনফ্লুয়েন্সেস অফ জিওগ্রাফি অন এম্পায়ার, মানে ভৌগোলিক বা মানে ভৌগোলিক যে অংশগুলো আছে, ওকে, মানে এক একটা দেশের উপর আসলে সাম্রাজ্যের প্রভাবটা কেমন, মানে এই যে যেমন আমরা বলি রোমান এম্পায়ার, তারপর হচ্ছে ব্রিটিশ এম্পায়ার, ওকে, বা হচ্ছে আর কি আছে পর্তুগিজ, বা হ্যাঁ যে পর্তুগিজ এম্পায়ার, অথবা আরেকটা আছে হচ্ছে গ্রিক এম্পায়ার, মানে এই যে সাম্রাজ্য আর কি। তো এই সাম্রাজ্যবাদী যারা তারা কিভাবে অন্য দেশের উপর প্রভাব ফেলছে সেটা নিয়ে সে ফার্স্ট চ্যাপ্টার ডিসকাস করছে। হি পয়েন্টস আউট দ্য রেপিড গ্রোথ অফ ইম্পেরিয়ালিজম অন দ্য পার্ট অফ দ্য ইউরোপিয়ান নেশন, যে সে এটা দেখাইছে যে ইউরোপিয়ান যে নেশন গুলো আছে সেখানে কত বেশি সাম্রাজ্যবাদের গ্রোথ হচ্ছে, মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলো খুব বেশি ভাবে সাম্রাজ্যবাদকে মানে গ্রো করাইছে আর কি, বা তারা বিভিন্ন দেশে গিয়ে বসতি স্থাপন করছে আর কি, নিজেদের মতন ওটাকে ডমিনেট করছে সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, সব দিক থেকে। দে কন্ট্রোল 30% অফ দ্য ওয়ার্ল্ড সারফেস ইন 1800। 1800 শতাব্দীর দিকে তারা টোটাল ওয়ার্ল্ডের প্রায় 35 অংশ হচ্ছে তারা ডমিনেট করতো। বাই 1914 1914 সালের দিকে দিস ফিগার হ্যাড গ্রোন টু 85%, অলমোস্ট ডাবলেরও বেশি। ওকে, যে মাত্র 100 বছরের মধ্যে সেটা প্রায় 85% হয়ে যেত। ওয়ার্ল্ডের 85% শুধুমাত্র ইউরোপিয়ানরা কন্ট্রোল করতো। দ্য কলোনাইজার্স আর টিপিক্যালি আউটনাম্বারড গ্রেটলি বাই দ্য কলোনাইজড। যে কলোনাইজার যারা ছিল আর কি, ওকে, তো তারা অতিরিক্ত ছড়িয়ে যায় আর কি। সাইদ অলসো আর্গুস দ্যাট, আচ্ছা এখানে কলোনাইজার আর কলোনাইজড কি এটা আমি বলি। কলোনাইজার হচ্ছে যারা কলোনি স্থাপন করে, মানে ব্রিটিশরা আর কি। আর কলোনাইজড কারা? যারা মানে যাদের উপর শাসন করা, যেমন হচ্ছে ব্রিটিশরা ইন্ডিয়ানদের উপর বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে শাসন করে, সুতরাং আমরা হচ্ছে কলোনাইজড, ব্রিটিশরা হচ্ছে কলোনাইজার। এবার বলছে সাইদ অলসো আর্গুস দ্যাট কালচার ইজ ইনএক্সট্রিকেবলি বাউন্ড আপ উইথ এম্পায়ারিজম। সাইদ আরো যুক্তি দেখাইছে যে কালচারের সাথে আসলে সাম্রাজ্যবাদের অনেক অন্তরঙ্গ সম্পর্ক আছে, বাট আমরা মনে করি দুইটা আলাদা জিনিস, বা দুইটা আলাদা জিনিস নয়, বরঞ্চ দুইটা হচ্ছে একই সূত্রের গাথা। যে কালচারাল প্রোডাকশন such as novels are imprinted with the geographical factors and rhetorical power of imperialism। যে নভেলে আমরা কি দেখি? কোন একটা দেশ সম্পর্কে, বা নভেলের সেটিং গুলা ওখানে কি থাকে, কোন একটা দেশ সম্পর্কে আসলে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, যাতে করে ওই দেশের লোকজনেরা এটা দেখে ইন্সপায়ার্ড হয়ে ওখানে গিয়ে বসতি স্থাপন করতে উৎসাহী হয়। এটাই ছিল ওই সময়ের নভেল গুলা লেখার মেইন যে উদ্দেশ্য আর কি। যে দাস ইন জোসেফ কনরাড হার্ট অফ ডার্কনেস the reader recognizes that the narrator Marlowe both critiques the dehumanizing project of imperialism and implicitly supports it। আহ, যে জোসেফ কনরাডের একটা টেক্সট আছে আপনাদের এই ফোর্থ ইয়ারে আছে 20th নভেল যে হার্ট অফ ডার্কনেস, ওখানে মার্লোর দ্বারা আসলে এই যে এডওয়ার্ড সাইড এটা বোঝানোর চেষ্টা করছে যে সাম্রাজ্যবাদীরা কেমনটা হয় বা তাদের মানে উদ্দেশ্যটা কেমন থাকে। যেমন ওখানে মিস্টার কুটস সে ফার্স্টে আসছে হচ্ছে বেলজিয়াম থেকে আর কি, ওকে, তো সে ফার্স্টে এসে কিন্তু ওই দেশের লোকজন মানে সে কঙ্গো লোকজনদেরকে বা তাদের জীবন ধারণের ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে তার লোভ, মানে তার মধ্যে লোভ চলে আসে এবং সে তখন শুধুমাত্র তার একটাই মিশন থেকে যত বেশি সেই যে আইভরি কালেক্ট করা যায়
ওকে, ইভেন মার্লো কিন্তু এটা দ্বারা হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছিল। ইন্সপায়ার্ড বলতে অনেকটা হচ্ছে সে ইনফ্লুয়েন্সড হয়েছিল, যে মার্লো ফার্স্টে ভাবে যে মানে মার্লো ফার্স্ট ভাবে যে হচ্ছে সে ওই যে টোটাল যেখানে সে আসছে আর কি নতুন হিসেবে সেটাকে ভালো করবে, বাট আলটিমেটলি পরবর্তী সে দেখা যায় নিজেই সেই মিস্টার কুর্জের দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হচ্ছে, দেন সে কিন্তু ওখান থেকে চলে যায়। বলছে দ্য নভেল ফ্রম ফর্ম ইটসেলফ রাইজেস অ্যালংসাইড দ্য গ্রোয়িং এম্পায়ার। তার মানে আসলে ফার্স্ট চ্যাপ্টারে ডরসেট বোঝাইছে যে এই সমস্ত যে টেক্সট গুলো লেখা হচ্ছিল সেই 1800 থেকে 1900 সালের মাঝামাঝি সময়ে বা মানে এই সালগুলোতে, এবং এগুলোর ম্যাক্সিমামই ছিল হচ্ছে সেই কলোনিয়ালিজম সম্পর্কিত আর কি, মানে যেখানে সাম্রাজ্যবাদকে আসলে ওটার দ্বারা প্রমোট করা হয়েছে। তার মানে নভেল টবেল এগুলো কি অবশ্যই সংস্কৃতির অংশ, সুতরাং সংস্কৃতির মাধ্যমে পশ্চিমারা তারা ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদকে প্রমোট করছে আসলে। So the novel form itself rise alongside the growing empire. These are two distinct yet interconnected forms of authority. তার মানে এটা কি অন্যের উপর অথরাইজ করার বা ডমিনেট করার একটা মাধ্যম, জাস্ট এই দুইটা জিনিস। ওকে, মানে নভেলের দ্বারা বা সংস্কৃতির দ্বারা তারা ওই কাজটাই করছে, যে সাম্রাজ্যবাদকে প্রমোট করছে জাস্ট। ওকে, এরপর হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে কনসলিডেটেড ভিশন। ওকে, মানে উদ্দেশ্য আসলে একই ছিল, যে কনসিস্ট অফ 8 পার্টস, এখানে মোট 8টা অংশ আছে, এন্ড ফর্মস দ্য কোর অফ সাইড বুক, এবং এটি হচ্ছে এই বইয়ের মেইন অংশ যেটাকে বলে। এট দ্য বিগিনিং অফ দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারের শুরুতে হি স্ট্রেসেস দ্য সেন্ট্রালিটি অফ দ্য নভেল অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ কালচার। সে শুরুতে বলছে যে নভেল আসার মানে নভেলের কাজটা কি। ওকে, মানে নভেল এটা হচ্ছে কালচারের একটা অংশ, বাট এটা স্ট্রেস করে কোনটাকে, মানে হচ্ছে সাম্রাজ্যবাদকে, এক কথায় সাম্রাজ্যবাদকে প্রমোট করা হয় এটার মাধ্যমে। দিস লিটারারি ফর্ম রোজ টু পপুলারিটি এট দ্য সেম টাইম অ্যাজ দ্য ফ্লাউরিশিং অফ ব্রিটিশ এন্ড ফ্রেঞ্চ ইম্পেরিয়ালিজম। যে যখন ব্রিটিশরা বা ফরাসিরা সাম্রাজ্যবাদ শুরু করে তখন এই নভেল ফর্মটা কিন্তু অনেক জনপ্রিয়তা পায়, কারণ নভেলে ওগুলাকে রিপ্রেজেন্ট করা হচ্ছিল। Sir Debor's want, but in the chapter to a detailed analysis of the role of overseas imperialism in Jane Austen novel Mansfield, for example, যে সাইড এখানে হচ্ছে সে অ্যানালাইসিস দেখাইছে বা একটা রেফারেন্স দিয়েছে জেন অস্টেনের একটা নভেলের নাম মেন্সফিল্ড পার্ক। Sir Debor's two more parts in the chapter to a discussion of Rudyard Kipling most important long work the novel Kim। এমনকি সে রুডিয়ার্ড কিপলিং এর আরেকটা বই আছে কিম, এটার কথা রেফারেন্স দিয়েছে। মানে ওনার মেইন কথা ছিল এমনটা যে হয়তো কেউ সাম্রাজ্যবাদের এগেইনস্টে লিখতো, কেউ সাম্রাজ্যবাদের পক্ষপাতী লিখতো, বাট লেখালেখি হয়তো সাম্রাজ্যবাদ নিয়ে। যেমন কিম বা মেন্সফিল্ড পার্ক, এখানে কিন্তু সাম্রাজ্যবাদ নিয়ে মানে সাম্রাজ্যবাদের ভালো দিক নিয়ে লেখা হয়নি, এগুলো নেগেটিভ দিক নিয়ে লেখা হয়েছে। অন্যদিকে সেই হার্ট অফ ডার্কনেস, এরপরে হচ্ছে নস্ট্রোমো নামে যে নভেল গুলো আছে, ওকে, এখানে সাম্রাজ্যবাদকে আসলে প্রমোট করা হয়েছে। তো যাই হোক না কেন আলটিমেট মানে রিজেকশন অথবা অ্যাকসেপ্টেন্স, বাট আলটিমেটলি তাদের টপিকটা ছিল কিন্তু সাম্রাজ্যবাদী। সো নভেলের দ্বারা বা কালচারের দ্বারা সাম্রাজ্যবাদকে তারা আসলে প্রমোট করার চেষ্টা করছে। এরপর বলছে হি অলসো ডিসকাসেস দ্য কমপ্লেক্স রিলেশনশিপ রিভিলড বাই দ্য ফ্রেঞ্চ নভেলিস্ট আলবার্ট ক্যামুস ইন টু অফ হিজ লিডিং ওয়ার্কস, এল স্ট্রেঞ্জার বা দ্য স্ট্রেঞ্জার এন্ড লা পেস্তো মানে দ্য প্লেগ। মানে এছাড়া উনি আরো এই দুইটা মানে ফরাসি একজন লেখক, এই যে আলবার্ট ক্যামুস আর কি। ওকে, তো ওনার যে দুইটা নভেল মানে ফরাসি ভাষায় লেখা, এল স্ট্রেঞ্জার যেটা ইংরেজিতে বলা হয় দ্য স্ট্রেঞ্জার, আর আরেকটা হচ্ছে লা পেস্তে যেটা পুরো নাম হচ্ছে দ্য প্লেগ। ওকে, এটাকে রেফারেন্স হিসেবে দেখাইছে আসলে। সাইদ অলসো ইনক্লুডস আদার কালচারাল এক্সপ্রেশন দ্যান দ্য নভেল ইন দিস চ্যাপ্টার। এখানে সে সাইদ আরো এটা বর্ণনা করছে যে অনন্য সাহিত্যের যে শাখা এগুলোর সাথে নভেলের আরো বেশি ইনফ্লুয়েন্স আছে সাম্রাজ্যবাদকে প্রমোট করার ক্ষেত্রে। He discusses Giuseppe Verdi's operas Aida in considerable detail, pointing out the influence of the French। সে ফরাসি একজন লেখক, সেই গিউসেপ্পি ভার্ডি তার একটা অপেরা বা নাটক টাইপের আছে মানে থিয়েটার টাইপের এইডা, এটাও ফরাসিদেরকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিল সাম্রাজ্যবাদী হতে। In each of these works, side reading reveals how they are implicated in the project of imperialism। মানে এই চ্যাপ্টার দ্বারা আমরা এটাই বুঝতে পারি সাইদ আসলে সেই সমস্ত নভেলকে মেনশন করছে যেগুলো দ্বারা সাম্রাজ্যবাদকে প্রমোট করা হয়েছে, এবং এটাই হচ্ছে কিন্তু ওনার এই ইন্ট্রোডাকশন টু কালচার এন্ড ইম্পেরিয়ালিজম এর মেইন কথা আর কি। তো বলছে যে Said highlights the ways in which empire undergoes cultural production as they in turn bolster the imperial mission। যে সাউথ এটাই হাইলাইট করছে এখানে। ওকে, বা এই বিষয়ের উপর আলোকপাত করছে যে সাম্রাজ্যবাদকে কিভাবে কালচারাল যে প্রোডাকশন গুলো আছে লাইক নভেল টভেল এইগুলির দ্বারা মানে সেই কালচারাল যে জিনিসগুলো আছে এইগুলি কিভাবে রসদ যোগাইছে
ইম্পেরিয়াল মিশনটাকে সাকসেসফুল করতে। ওকে, মানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা এখানে দেখতে পেলাম যে পশ্চিমাদের ডমিনেন্সটা আসলে কেমনটা ছিল এবং নভেলগুলোর ডমিনেন্সটা মানে তারা কিভাবে সেটাকে ফুলফিল করছে। নেক্সট যে চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টার কনসলিডেটেড ভিশন, এখানে উনি রিপ্রেজেন্ট করছে সেই সমস্ত মানে রেফারেন্স হিসেবে ইউজ করেছে সেই সমস্ত নভেলের কথা যে নভেলগুলো আলটিমেটলি সাম্রাজ্যবাদ নিয়ে লেখা হোক, সেটা সাম্রাজ্যবাদের পক্ষে অথবা সাম্রাজ্যবাদের বিপক্ষে আর কি। ওকে, এরপর আছে থার্ড চ্যাপ্টার, এটা হচ্ছে রেসিস্ট্যান্স এন্ড অপোজিশন। তো বলছে side turns his attention to the very real fact of resistance to empire in all forms of throughout the history. Empire was never a settled fact. It was never a homogeneous force that its architects once believed it to be. মানে এখানে বলছে সাম্রাজ্যবাদীরা আসলে মানে একটা দিয়ে হয় না। ওকে, মানে এখানে বিভিন্ন সংস্কৃতির লোকজনদের মিশ্রণ থাকে। ওকে, যে he highlights the radical change of the global map in the second half of the 20th century. দেখাচ্ছে যে মানে এই যে বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় বা দ্বিতীয়ার্ধে আসলে এই যে গ্লোবাল ম্যাপ এখানে কতটা মানে এক কথায় সেকেন্ড ওয়ার্ল্ড এর পরে ওয়ার্ল্ডে কতটা পরিবর্তন আসে, মানে অনেক দেশ ভেঙে যায় আর কি, অনেক দেশ ভেঙে নতুন নতুন যে কান্ট্রি গুলো আবির্ভাব হয় আর কি সেই সেকেন্ড ওয়ার্ল্ড এর পরবর্তী সময়, মানে এক কথায় সাম্রাজ্যবাদীদের প্রভাব অতটা আর থাকে না। ফর এক্সাম্পল 49 নিউ আফ্রিকান স্টেটস কেম ইনটু বিং বিটুইন 1945 টু 1990। এই সময়টুকুর মধ্যে প্রায় 49টার মতো আফ্রিকার নতুন দেশ মানে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এটা বলছে সাইড proceeds to consider some of the outstanding themes of resistance culture। এরপরে সাইড বলছে যে আসলে কালচারকে কিভাবে বাধা দেওয়া যায়, মানে অন্য একটা কালচার যখন আমাদের মধ্যে আসে, যেমন আমরা এখন ব্রিটিশদের কালচার ফলো করছি, অবশ্যই আমরা সুযোগ দিয়েছি সেটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য। ওকে, যার ফলে যেমন যদি আরেকটু উদাহরণ দেওয়া যায় যে 1952 সালে আমাদের উপর মানে এক কথা আমাদের তখন কি ছিল হচ্ছে উর্দু হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা, বাট আমরা সেটা মানি নাই, যার ফলে কিন্তু হয়নি। যদি আমরা মানতাম মানে অ্যাকসেপ্ট করতাম তাহলে কিন্তু এটা হয়ে যেত, যেমনটা হয়েছিল যে সেই ওয়েস্টার্ন যে কালচার সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি বলে আমরা এখন চামচ দিয়ে খাবার খাই, তারপরে হচ্ছে মানে আরো যে সিস্টেম গুলো আমরা মেনটেন করে থাকি আর কি, যদি অ্যাকসেপ্ট না করতাম তাহলে কিন্তু হয়ে যেত। তার মানে দোষটা এখানে অনেকটা আমাদেরও আছে, আমরা একটা মানে আমাদের কালচারটা অনেকটা ওয়েক টাইপের এবং তাদের কালচারটা অনেকটা স্ট্রং, সুতরাং স্ট্রং কালচারটা ওয়েক কালচারের উপরে ডমিনেট করে খুব সহজে, এবং আমরা হচ্ছে কি অনেকটা মানে আবেগী জাতি। ওকে, বা আমাদের চিন্তা চেতনা তাদের মতো অতটা ডিপ না, সুতরাং তারা খুব সহজে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে। In a lengthy analysis, he focuses on the nationalism and resistance of the great Irish poet উইলিয়াম বাটলার ইয়ার্স। এখানে শেষে উইলিয়াম বাটলার ইয়ার্স এর কথা বলতে যেটা জাতীয়তাবাদ নিয়ে কথাবার্তা আগে কিন্তু সেই আয়ারল্যান্ড এটা হচ্ছে ইংল্যান্ডের অধীনে ছিল, আপনাদের একটা টেক্সটই আছে এটা নিয়ে ইস্টার্ন 1916। তো যাই হোক, বাট পরবর্তী ইয়ার্স ওনার জাতীয়তাবাদ বা অন্য যে দলগুলো ছিল আয়ারল্যান্ডের তারা অনেকটা স্ট্রাগল করে ইংল্যান্ডের কাছ থেকে তাদের যে স্বাধীনতা সেটা তারা অর্জন করে। He notes a number of resistance texts pertaining to the Caribbean region, the Middle East, Indian, Malaysia, মানে সে বিভিন্ন টেক্সটের কথা এখানে মেনশন করে আর কি, যে টেক্সট গুলোকে হচ্ছে মানে এমন ভাবে লেখা হয়েছিল যেন তারা অন্য কালচারকে ধারণ না করে, মানে এক কথায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে এগুলো হয় যে তারা তাদের জাতীয়তাবাদ সম্পর্কে জানতে পারে, যার ফলে তারা সেই সাম্রাজ্যবাদকে রেসিস্টেন্স করে, বাধা দেয়, তারা বিরুদ্ধাচারণ করে আর কি। যেমন 1947 সালে কিন্তু ইন্ডিয়া থেকে সেই যারা ব্রিটিশরা তারা সবাই চলে যায় আর কি, মানে ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে এমনটা। হি অলসো কনসিডার দ্য ইস্যু অফ কোলাবোরেশন অফ দ্য কলোনাইজড উইথ দ্য কলোনাইজেশন। সে আরো এখানে মেনশন করছে যে এই যারা কলোনাইজার মানে সাম্রাজ্য স্থাপন করছে তাদের সাথে যারা কলোনাইজড হয়েছে মানে যারা মানে ওখানকার নেটিভ ছিল এদের সম্পর্কটা আসলে কেমনটা থাকে। তার মানে থার্ড চ্যাপ্টারে রিপ্রেজেন্ট করা হয়েছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে এই সাম্রাজ্যবাদীদের এত প্রভাব আর থাকে না, নতুন নতুন দেশ মানে কথা দেশগুলো স্বাধীন হতে থাকে, ওকে, নতুন ভাবে তারা আবির্ভূত হয় আর কি, তারা তাদের নিজস্ব জাতীয়তাবোধ সম্পর্কে সচেতন। সুতরাং তারা কি করে সাম্রাজ্যবাদীদের তাড়িয়ে দিয়ে নিজস্ব যে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বাধীন করে আর কি, মানে এক কথা সাম্রাজ্যবাদীদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এটাই হচ্ছে রেসিস্ট্যান্স আর অপোজিশন। লাস্ট চ্যাপ্টারে কি বলা হয়েছে যে ফ্রিডম ফ্রম ডমিনেশন ইন দা ফিউচার, যে তারা নিজেদেরকে মুক্ত করে রাখে, যে হুইচ কনসিস্ট অফ থ্রি পার্টস। এই বইয়ে মানে এই অংশে বাই পার্টে বাই চ্যাপ্টার 4 এ মোট হচ্ছে তিনটা পার্ট আছে। ইন দা ইউনাইটেড স্টেটস ইজ দ্য ইউনাইটেড স্টেটস আর কি, এবং এটা ইউনাইটেড স্টেটস নিয়ে লেখা। ইনসাইড ভিউ দ্য ওয়ার্ল্ড ডমিনেশন দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস achieved in 1945 has been marred by imperialist ventures such as the Gulf War। ওকে, এবার বলছে যে 1945 সালের পর থেকে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এই যে আমেরিকার এত উত্থানের কারণ হচ্ছে যে তারা মানে অনেকটা সাম্রাজ্যবাদ মানে ওটাকে বলে পোস্ট কলোনিয়ালিজম। ওকে, যে তারা সরাসরি অংশ মানে কোন দেশ তারা শাসন করে না, বাট তাদের প্রভাব
অন্য দেশের উপর রাখে। স্পেশালি এটা খুব বেশি দেখা যায় গালফ ওয়ার বা উপসাগরীয় যে যুদ্ধ, মানে সেই বিভিন্ন আরাবিয়ান কান্ট্রি যে যুদ্ধগুলো হয় আর কি, ইরাক, ইরান এই সমস্ত কান্ট্রিদের মধ্যে। সাইদ exhorts his American readers to reach out globally and to learn more about the world। এই জন্য সাইদ বলছে যে আমেরিকান রিডার যারা আসো বা এক কথায় টোটাল ওয়ার্ল্ডের রিডার যারা আসো আর কি, তোমরা আগে জানো যে আমেরিকান বা মানে পোস্ট কলোনিয়ালিজম সম্পর্কে তোমরা আগে জানো যে একটা দেশ তারা চলে গেছে আরেকটা দেশ ছেড়ে, বাট এখনো তাদের মানে সেই ইনফ্লুয়েন্সটা ওই দেশে রয়ে গেছে আর কি। বলছে he concludes the book by re-emphasizing the hybridity of all culture and by stressing the usefulness of a contra বানানটা মানে ভুল হবে কন্ট্রাপাংচুয়াল অ্যাপ্রোচ টু দ্য ইস্যু রেজড। ওকে, সুতরাং সে আসলে এখানে রিএমফেসিস করতেছে যে কোন কালচারটা আসলে একক না, সব কালচারই হচ্ছে সংস্কৃতি এখানে। এবং উনি এখানে কিন্তু আমেরিকার কথা মেনশন করেছে আসলে, যে আমেরিকা এখানে বিভিন্ন দেশের লোকজনেরা আসে, তারা তাদের সংস্কৃতিগুলো ধারণ করে, সুতরাং এখানকার কালচারটাকে হাইব্রিড টাইপের আর কি। এবং সারা বিশ্বের প্রায় সব দেশে এখন হাইব্রিড কালচারের অন্তর্ভুক্ত আসলে। ওকে, এবং এই জন্য কিন্তু সাইদ বলছে যে ওনারা এই বইটা এক্সাইল বই, কারণ উনি হচ্ছে হাইব্রিড কালচার অন্তর্ভুক্ত। উনি একজন ফিলিস্তিনের নাগরিক, মানে একজন ফিলিস্তিনে জন্মগ্রহণকারী ব্যক্তি, বাট উনি আমেরিকাতে বসে হচ্ছে মানে উনি আমেরিকান সিটিজেনশিপ পেয়েছে, সুতরাং এবং সেগুলো নিয়ে যে লেখালেখি করছে, যার পর এই বইটা কিন্তু বলছে এক্সাইল বুক আর কি। বলছে বোথ কলোনাইজার্স এন্ড কলোনাইজড পিপল reinvent cultural identities based upon the effect of imperialism। এবং কলোনাইজার এবং কলোনাইজ তারা হচ্ছে কি করে নতুন করে আবার কালচারাল আইডেন্টিটি ক্রিয়েট করা বা ইনভেন্ট করার চেষ্টা করে সাম্রাজ্যবাদে। যেমন যখন ইংরেজরা ছিল না তখন আমাদের মানে এই যে যে ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি ছিল একরকম। ওকে, মানে কালচারাল আইডেন্টিটি একরকম ছিল। যখন তারা আসছে তখন হচ্ছে তাদের একটা প্রভাব আমাদের উপর পড়ছে, সুতরাং তখন আবার আরেকটা ছিল। এবং তারা যখন চলে গেছে তখন আবার ওই দুইটা মানে আমাদের আগের সংস্কৃতি প্লাস তাদের সংস্কৃতি দুইটা সংমিশ্রণ হয়ে আমরা নতুন আবার একটা কালচার ক্রিয়েট করেছি। ওকে, তো এইগুলোই হচ্ছে মেইনলি চ্যাপ্টার করে বলা হচ্ছে। এবার আমি বলতেছি যে টোটাল অংশে আসলে কি আছে। ফার্স্ট অংশে তো এখানে আছে যে হচ্ছে ওয়েস্টার্ন যে কান্ট্রি গুলো আছে সেগুলো কতটুকু ডমিনেন্স রাখছে, স্পেশালি কখন থেকে তাদের গ্রোথটা শুরু হয় সাম্রাজ্যবাদের, এবং সেটাকে প্রমোট করার জন্য তারা আসলে কোনটাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। এইটাই আসলে বোঝানো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে, যে বিভিন্ন নভেলের কথা মেনশন করে বা রেফারেন্স দিয়ে যে তারা নভেল গুলো লিখতো সাম্রাজ্যবাদ নিয়ে, হতে পারে সেটা পক্ষে বা বিপক্ষে আর কি। থার্ড যে চ্যাপ্টার এখানে বলা হয়েছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে নতুন নতুন অনেক দেশের আবির্ভাব হয়, এবং এটা দ্বারা তারা আসলে তারা জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয়। ওকে, যার ফলে তারা সেই সাম্রাজ্যবাদীদের তাড়িয়ে তাদের নিজস্ব যে সংস্কৃতি বা নিজস্ব দেশ এখানে তারা স্বাধীনতা লাভ করে আর কি। এবং ফোর্থ চ্যাপ্টারে বলা হয়েছে যে আমেরিকার ডমিনেশনটা আসলে কেমন, এবং এটা কখন আসে সেকেন্ড ওয়ার্ল্ড পরে, স্পেশালি গাল পাওয়ারের পরবর্তীতে। ওকে, এবং আসলে উনি আরো বলছে এখানে যে কোন সংস্কৃতি সিঙ্গেল না, সব সংস্কৃতি হচ্ছে হাইব্রিড টাইপের। ওকে, এবং এটা হওয়ার মেইন কারণটা বা মেইন এটা হচ্ছে যে আমাদের সংস্কৃতিগুলো অনেকটা ওয়েক ছিল, যার ফলে পশ্চিমারা খুব সহজভাবে তাদের সংস্কৃতিকে আমাদের মধ্যে এন্টার করাতে সক্ষম হয়েছিল আর কি, এবং যার ফলে আমাদের সংস্কৃতি এখন হাইব্রিড হয়ে গেছে। ওকে, এবং টোটাল ওয়ার্ল্ডের যত সংস্কৃতি সবগুলো আসলে হাইব্রিড টাইপেরই। এই হচ্ছে এই ইন্ট্রোডাকশন টু কালচার এন্ড ইম্পেরিয়ালিজম এর যে টোটাল মানে এখানে কোন কোন টপিক গুলো নিয়ে আলোচনা করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আর কোনো সমস্যা থাকে ইনবক্সে অথবা হচ্ছে এখানে যে কমেন্ট বক্স সেখানে জানাতে পারেন। এছাড়া আমাদের ফোর্থ ইয়ারের হ্যান্ড নোট নিতে চাইলে অথবা হচ্ছে আমাদের ফোর্থ ইয়ার পেড ব্যাচ অ্যাডমিন হতে এখানে ফোন নাম্বার দেওয়া আছে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা আছে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এরপরে যে টপিক আছে সেটা নিয়ে আলোচনা করবো। আজকে আপাতত এতটুকুই। দেখো।